ঠাকুর মাকে সর্বশেষ কঠিন একটা পরীক্ষা নিলেন। যদি বলেন কখন? ঠিক মায়ের মৃত্যুর সময়ে। মায়ের মৃত্যুর সময়ে ঠাকুর জানতেন, তিনি তো অন্তর্যামী, ভগবান সব জানেন। ভগবান জানেন না যে কি করে আমার মা বেঁচে থাকবে, কবে আমার মা মারা যাবে, কি ঘটনার পরে কি ঘটনা ঘটবে, তিনি সব জানেন। তাই তিনি ভগবান। এখন কথা হচ্ছে তিনি তো সব জানেন, কিন্তু তিনি সব জেনে তিনি কি করলেন আমরা দেখতে পাচ্ছি কি, যখন ঠাকুর কলকাতায় গেলেন, মানে মার মৃত্যুর ঠিক অব্যবহিত আগে যখন ঠাকুর কলকাতায় গেলেন, যাওয়ার আগে তিনি মাকে নিষেধ করে গেলেন যে মা, আমি কলকাতায় যাচ্ছি, তুই কিন্তু যাবি না। আমি যাওয়ার পর তোর কিন্তু আমার জন্য খারাপ লাগবে, তোর যেতে ইচ্ছে করবে, তুই তাও যাবি না। কি হলো? ঠাকুর মুঙ্গলিকে অর্থাৎ ছোট মাকে রেখে গেলেন, সর্বমঙ্গলা দেবী, ঠাকুর মুঙ্গলি বলতেন যে মুঙ্গলি তুই থাক, মা যদি যেতেও চায় তুই যাবার দিবি না। কি হলো? এত চেষ্টার পরেও ঠাকুর কলকাতায় গেলেন, কিছুদিন পরেই হঠাৎ করে দেখলেন যে মা উপস্থিত। হঠাৎ করে মাকে দেখে ঠাকুর চমকে গিয়েছেন। মাকে দেখে ঠাকুর চমকে গিয়েছেন। ঠাকুর মাকে দেখে কখনো চমকাননি। ঠাকুর মাকে দেখে সব সময় খুশি হতেন। মা অগ্নিশর্মা হয়ে থাকলেও ঠাকুরের খুব ভালো লাগতো। মাকে যেন তিনি পেলে তার থেকে দুনিয়ার কোনো শান্তি তার কাছে ছিল না। সেই ঠাকুর মাকে দেখে চমকে উঠলেন, বললেন মা, তোকে না নিষেধ করে আসলাম, তুই তাও এলি। মুঙ্গলি চলে আসলো, সর্বমঙ্গলা দেবী। মুঙ্গলি, তুই মাকে আটকাতে পারলি না। ঠাকুরের খুব আক্ষেপ। আরে ঠাকুর তো মাকে খুব ভালোবাসেন, তো ঠাকুর মা এসছেন, নাই একটু নিষেধ অমান্য করে আসেন, তো কি হয়েছে? ঠাকুর খুব মর্মাহত হলেন। কি হলো? ঘটনা কি ঘটলো? ওখান থেকে ফিরে, কলকাতা থেকে ফিরে মা ওই যে অসুস্থ হলেন, আর মা সুস্থ হলেন না, মৃত্যু মুখে পতিত হলেন। ঘটনা কি? যদি বলেন কি হলো, কেন হলো, ব্যাপারটা কি? দেখেন, মা মনে করেছে অনুকূল, ও তোমার ছেলে, ও ছেলের কথা অমান্য করলে কি এমন হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে মাকে যে নির্দেশটা করে গিয়েছে যাওয়ার সময়, সে তো অনুকূল তার ছেলে করে যায় নাই, সে ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করে গিয়েছেন। এই ঠাকুর বললেন আমি বিধি অনুকূল, আমি বিধি অনুকূল, আমি আমার বিধির বাইরে চলতে পারি না, আমি আমার বিধির বাইরে চলতে পারি না। তাহলে বিধি, তিনি বিধাতা, তিনি স্বয়ং বিধাতা, তাই তার বিধির বাইরে কেউ না। তিনি শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন যে আমার বিধির বাইরে কিন্তু আমার মাও না। আমার মা, বাবা, পুত্র, পরিজন, অমুক তমুক, ভক্ত সজ্জন সব থাকতে পারে, কিন্তু তারা সব মিলে আমার ভক্ত। আমি স্বয়ং একক ব্রহ্ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি স্বয়ং ভগবান, আর সব আমার লীলা সঙ্গী। মা বাবাও তাই। তাহলে কি হচ্ছে? মায়ের মধ্যে এরকম ভক্তির বহু বহু ঘটনা আমরা দেখেছি, যার ভিতর দিয়ে তিনি কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু কি সব সময় তিনি কিন্তু আবার ঠাকুরকে ওই যে বললাম বাজিয়েও দেখতেন। আমার ছোট একটা ঘটনা মাকে নিয়ে মনেই পড়ে গেল। যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দীক্ষা নেওয়ার জন্য মন স্থির করলেন, অনেক আলোচনা টানা করে টোরে ওনার কাছে মনে হলো না ঠাকুরের দীক্ষা নেবই, তখন মা কিন্তু দীক্ষা দিতে চাইলেন না। হ্যাঁ, ঠাকুর বললেন যে কি কি করতে হবে মার কাছ থেকে শুনে নেন যা। মা বললেন যে ওর অনুকূলের কথায় তোমরা একটু নাচো, আবার সব মানে ইয়া করলেন আর কি। হ্যাঁ, দেশবন্ধুকে তাচ্ছিল্য করলেন খানিকটা, যে না না বাবা, তোমরা বড়লোক মানুষ, তোমরা ইচ্ছে করলে ভগবানকে কিনতেও পারো, বেচতেও পারো, মানে দরকার নেই। মানে কি, তিনি কিন্তু একদিক দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও যেমন তিনি বাজিয়ে নিচ্ছেন, আবার তিনি কিন্তু ঠাকুরকেও তার ভক্তির জায়গায়, মানে তার যে ভক্তির জায়গায় তিনি ভগবান, এই যে তার লীলা, এখানেও কিন্তু তিনি আবার বাজিয়ে নিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। তাই কি বলছেন
জীব ও অনুকূলের কথায় কতজনে কত রকম নাচে, ও বাচ্চা মানুষ, কথাটা বুঝতে হবে। মার মুখে বারবার এই শব্দটা আসছে, হ্যাঁ, যে ও বাচ্চা ছেলে, ও কি বলে না বলে। তার মানে কি, মার মনের মধ্যে কিন্তু এই বাচ্চা বলে বলে তিনি বুঝতে চাচ্ছেন যে আমি কত বড় বাচ্চাকে ধরেছি। এ কেমন কথা, কত বড় বাচ্চাকে ধরেছি মানে? হ্যাঁ, আমরা ঠিক মনে পড়ে যাচ্ছে। কিন্তু দেখেন, পৃথিবীর সব থেকে বিরাট বাচ্চাকে ভগবান। কে বুঝেছিলেন এ কথা? কাজী নজরুল ইসলাম। তাই তিনি গিয়েছেন না, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, বিরাট শিশু খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। তিনিও শিশু, কিন্তু কেমন শিশু? বিরাট শিশু। মাতা মনোমোহিনী দেবী ভক্ত, আর সেই ভক্তের কাছে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজীবন ওই বিরাট শিশু ছিলেন। অনেক কিছু হয়েছেন, কিন্তু মার কাছে তিনি সবসময় শিশু ছিলেন। তাই কি বলছে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি এ ভগবানের কাছে পুতুল খেলা মাত্র, এগুলো ঠাকুরের ইঙ্গিত মাত্র। আর তিনি কে? তিনি ওই অনাদিরাদি গোবিন্দ যিনি, ভগবান যিনি, পরব্রহ্ম যিনি, তিনি এই রূপের ঠিক যেমন রূপ নিয়ে আসা দরকার তেমন হয়ে এসেছেন। তার বৈশিষ্ট্যের মধ্যে ওই যে বললাম কি ছিল? কোন প্রকার চ্যুত ভাব ছিল না। আবার তিনি সবকিছুর ভিতর দিয়ে চমৎকার সমন্বয়ী ভাব দেখিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, আজকে শুধু ভক্ত ভগবানের লীলা, আজকে আর তত্ত্ব কথায় না যাই। তিনি যে ভগবান, তিনি তার যেটা প্রত্যেক যুগে যুগে সবাই দেখিয়ে দিয়ে যান, ঠাকুর কিন্তু এই যুগে আবার সংজ্ঞায় বলে যাচ্ছেন। তার কাব্য, দর্শন, সাহিত্য সবগুলোর ভিতর দিয়ে তা প্রমাণ হয়। আর তিনিও তা প্রমাণ করে গিয়েছেন। এই যে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হলো, উৎসব হলো, সেখানে অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সংস্কৃতের নাম করা অধ্যাপক, বাংলা বা বাংলা মানে পাঠ্য বই, যেগুলো ধর্ম পাঠ্য বই, এর বিভিন্ন জায়গায় দেখবেন নিরঞ্জন স্যারের ইয়া আছে, এবং বাংলার শিক্ষাঙ্গনে তার বিশাল অবদান। তিনি বলছেন যে আমরা সব বাদ দিলাম, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে কত বড় মাপের কবি তা আমরা চিন্তাও করতে পারি না। নিরঞ্জন অধিকারী স্যার বলছেন। তাহলে এরকম প্রত্যেকটা জায়গায় তিনি প্রমাণ রেখে গিয়েছেন যে তিনি এত বড়, এত বিরাট, এর বেশি বিরাট হওয়া যায় না। আচ্ছা, ঘটনা কি? ছোট দুই একটা ঘটনা বলে শেষ করি। ভক্ত তো অনেকে, তার ভক্ত বলা যদি পড়ি তো মনে হয় যেন এরকম যদি আমরা মানে ফণিদা যদি বেঁচে থাকতেন, যে এরকম যদি ওনার সাথে ব্যক্তিগত কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আমি তো প্রধান প্রধান ভক্তদের নিয়ে কাজ করেছি, আমার ইচ্ছা ছিল যে এরকম আরো কাজ যদি করা যায়, কিন্তু আমার শরীর সেই আগের মতো কুলোয় না। আর তার বছর দুয়েক তিনেকের মাথায় উনি মারাই গেলেন। যাই হোক, পরবর্তীতে সেই ধারা বা ওই যে প্রচেষ্টাগুলো, ফণিদার প্রচেষ্টা, ফণিদার জন্য খুব কষ্ট হয়। সৎসঙ্গ জগতে অনন্য একজন ব্যক্তি ডক্টর ফণিভূষণ রায়, ডক্টর না, ওনার স্ত্রী ডক্টর শ্রী শিখা রায়। কেননা ওনার যে কিছু কিছু অনন্য কাজ আছে, যে কাজগুলো এখন আমরা ওইরকম ভাবে চিন্তা করি না, করা উচিত, সেগুলো আমরা হয়তো আর পাবো না ওরকম ভাবে। যাই হোক, কেন বলছি? এরকম প্রত্যেক ভক্তের জীবনে যারা তার অল্প কিছুক্ষণের সঙ্গ করেছে, তাদেরও জীবনে এতটা ঘটনা আছে যারা চিন্তা করা যায় না। একটুখানি চিন্তা করে দেখবেন গবেষণার মন নিয়ে, যে আমরা আলোচনা প্রসঙ্গের মধ্যে কদিনের ইয়া পাই। আলোচনা প্রসঙ্গের মধ্যে গুনে গুনে দেখবেন যে এটা যে খুব বেশি দিনের আলাপ আলোচনা তা কিন্তু না। ঠাকুরের একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা দিনের আলোচনা মাত্র, কয়েকটা দিনের আলোচনা মাত্র। কথা বোঝা গেল? আচ্ছা, এবার ওই এক একটা আলোচনায় দেখবেন যে কোনো আলোচনা, কোনো দিনের আলোচনা হয়েছে, প্রফুল্লদা লিখেছেন 1 পেজেরও কম, কোনোদিন 1 পেজ লিখেছেন, কোনোদিন 2 পেজ লিখেছেন। খুব কম দিন আছে যে 6-7 পেজ 10 পেজ লিখেছেন। তার মানে কি?
তবে উনিও লিখেছেন সর্বোচ্চ কোনোদিন ঘন্টা খানেক, সর্বোচ্চ 2 ঘন্টা, মানে খুব বেশি সময় যে উনি লিখেছেন তাও কিন্তু না। তার মধ্যে আমরা কত জিনিস পাচ্ছি। আবার ধরেন যে ছড়াবাণী হয়েছে বা গদ্যবাণী হয়েছে, সেগুলো যে খুব বেশি সময় তা কিন্তু না। তার মানে ঠাকুরের জীবনের, তার এই যে মহাজীবন, এই মহাজীবনের অতি ক্ষুদ্র অংশ আমরা পাচ্ছি তার পুস্তকের মধ্যে, অতি ক্ষুদ্র অংশ। ভক্ত হৃদয়ে ভক্তের বিভিন্ন ঘটনার মধ্যে বহু বহু লাখ লাখ ঘটনা রয়েছে, যা তার ওই কি বলা যায়, মানে তার ওই যে ভগবত শক্তির প্রকাশমূলক যে ঘটনাগুলো, সেগুলো অনেক কিছু আমরা জানি না। যাই হোক, এরকমের বহু ঘটনা যেমন আছে। ছোট্ট একটা ঘটনা শুধু বলি। দুর্গানাথদাকে ঠাকুর একদিন হঠাৎ করে বললেন, চলেন কিশোরীদার বাড়িতে যাই। কিশোরীর বাড়িতে, ডাক্তারের বাড়িতে যাই। কেন? ডাক্তার লোভ করে ফেলেছে। ডাক্তার লোভ করে ফেলেছে। কি লোভ করেছে? এর আগে একদিন ডাক্তার ঠাকুরের কাছে বেশক্ষণ সময় কাটিয়েছে, মানে কিশোরীদা ঠাকুরের কাছে অনেকক্ষণ সময় কাটিয়েছে, আর শুধু আড়মোড় করছে। ঠাকুর ওখান থেকে উঠে যাবে। কেন উঠে যাবে? কেন? কারণ তার চেম্বারের সময় হয়ে গেছে, রুগীরা সব এসে লাইন দিচ্ছে। এখন ঠাকুর বলছেন, আরেকটু থাকেন না, আরেকটু থাকেন না। ডাক্তার এইরকম করে ঠাকুর শুধু আটকাচ্ছেন। কাকে? কিশোরীদাকে। আটকাতে আটকাতে এখন ঠাকুর তো আটকে রেখেছেন। পরে একদম শেষ বেলায় ছেড়ে দিয়েছেন। তখন কিশোরীদা দৌড়ে চেম্বারে চলে গিয়ে দেখে, উড়ে বাবা, সে বিশাল লাইন। আর ওই দিন রুগী দেখতে 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 ওনার ওই একদিনে প্রায় 1 মাসের ইনকাম হয়ে গেছে। এখন উনি কিন্তু ঠাকুরের প্রতি একটা ভক্তি আসলো, কিন্তু সেই ভক্তির মধ্যে কিন্তু আবার একটা কিন্তু আছে। কিন্তু কি? যে না, ঠাকুরের ওখানে থাকলে তাহলে তো মোটামুটি লাভ টাভ হবেই, খারাপ না। দেখেন, ভক্তির মধ্যে লোভ চলে আসলো। আচ্ছা, কি হলো? এই লোভ তো আসলো, এই লোভ নিয়ে পরবর্তী আরেকদিন উনি কিন্তু বসে রেখেছেন। এবার বসে টসে থেকে, ওদিন ওনার ঘরের অবস্থা ভালো না, ঘরে চাল টাল নেই, ইয়া নেই, তা নেই, অমুক নেই, কিন্তু বসে তো আছেন। এবার বসে থেকে কি হয়েছে, যখন ওই শেষ, ঠাকুরের মধ্যে বসতে অত বলছেন না, কিন্তু উনি ওনার মতো করে বসে আছেন। এইবার উনি আস্তে আস্তে ওইদিকে গিয়ে, দোকানে গিয়ে, ওইদিন কিন্তু আর একটাও রুগী আসেনি। এবার ওনার কিন্তু আর ইনকামও হয়নি, কিছুই হয়নি। উনি খুব একটা ক্লান্ত মন নিয়ে বাড়িতে ফিরে গিয়েছেন। বাড়িতে কিন্তু রান্না বান্না হয়নি, খুব কষ্টে না খেয়ে সময় কাটাচ্ছে ভক্ত। ভক্ত না খেয়ে লোভ করে ফেলেছে ভক্ত। কিন্তু ভক্ত যখন না খেয়ে সময় কাটাচ্ছেন, ভগবানের হৃদয় কিন্তু আকুল প্রাণে কেঁদে উঠছে। ভক্তর হৃদয় যখন কেঁদে উঠছে যে ঠাকুর, ভুল করেছি আমি লোভ করে, কিন্তু আমি এই কষ্টে না খেয়ে আছি, আমার সন্তানগুলো, আমার ইয়েগুলো, তারা এত কষ্টে আছে, খুব কষ্ট। কি হচ্ছে এর মধ্যে? ঠাকুর দুর্গানাথদাকে বলছেন কি, যে দুর্গানাথদা এত কষ্টে আছে, একটা কাজ করেন না, ইয়াকে কিছু চিড়া দিয়ে আসেন। না খেয়ে আছে কিশোরী, এখন চিড়া দিতে গিয়েছেন। কাকে? কি কিশোরী মোহনদাকে। এবার দুর্গানাথদা চিড়া দিতে দিতে পিছনে হঠাৎ করে দেখেন যে ঠাকুর এসে উপস্থিত। ঠাকুর এসে উপস্থিত, বলছেন যে শুধু চিড়া দিলে কি হয়, একটু রসগোল্লা হলে কত ভালো হয়। মনে মনে চাচ্ছেন খাবার কিশোরী মোহন ভক্ত, বলেই ফেললেন যে ঠাকুর, তুমি সত্যিই অন্তর্যামী, সত্যিই মনের কথা বোঝো। সন্তানের মুখের দিকে থেকে কিশোরী মোহন নিজে খেতে যাচ্ছেন না, কিন্তু সন্তানের সন্তানগুলোকে আমি রাতে কিছু খেতে দিতে পারবো না। আর তখন এই চিড়া আর রসগোল্লা নিয়ে হাজির হয়েছেন। দুর্গানাথদা আর ঠাকুর আস্তে আস্তে কথা বলতে 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 ফিরছেন। ঠিক ঠাকুর বাড়ির দিকে যখন অগ্রসর হয়েছেন, ঠাকুর দুর্গানাথদাকে বললেন কি, যান আপনি অনন্তকে ডেকে তোলেন, আমি ঘরের দিকে গেলাম। এইবার অনন্তকে ডেকে তুলতে গিয়ে দুর্গানাথ বিপদে পড়ে গেল। অনন্ত মহারাজের ঘরে যখন টোকা দিয়েছেন, অনন্ত মহারাজ ঘর থেকে বের হয়েছেন ঠাকুর সহ, অর্থাৎ ঠাকুর আর অনন্ত মহারাজ দুজনে একসাথে বের হয়েছেন। আর দুর্গানাথ চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। কি ব্যাপার?
ঠাকুর আপনি এখানে, আপনি তো এইমাত্র আমার সাথে আসলেন, এসে আমাকে বললেন আমি ঘরের দিকে যাচ্ছি, আপনি অনন্তর ঘরের দিকে যান, আপনি কি করে এখান থেকে? ঠাকুর বলছেন কই না তো, আমি তো আপনার সাথে যাইনি। আমি কোথায় আপনার সাথে গিয়েছি? আমি তো কোনো মিষ্টি নিয়ে যাই না, আমি তো, না না কি বলছেন? বলছে অন্তা আমি কই ছিলাম? অনন্ত মহারাজ বলছেন হ্যাঁ তাই তো, ঠাকুর তো আমার সাথে শুয়েছিলেন ঘরের মধ্যে। এ তার অহৈতুকী লীলা। এরকম লীলা তিনি প্রত্যেক ভক্তের সাথে করেছেন, এগুলো বললে শেষ করা যাবে না। ঠাকুরের সঙ্গে আমার ঠাকুরদার লীলা কথা বলার আগে আমার ঠাকুরদার পরিচয় বা বলা ভালো পূর্বাশ্রমের পরিচয় একটু দিয়ে রাখা দরকার। আমার ঠাকুরদা জন্ম ময়মনসিংহ জেলায়, বাংলাদেশ, অধুনা বাংলাদেশ, তার ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ জেলার বনগ্রাম বলে একটি গ্রাম, এখনো আছে কিনা জানি না, শুনেছি আছে, সেই বনগ্রামে তার জন্ম। খুব ছোটবেলায় 10 মাস বয়সে ঠাকুরদা তার মাতৃহারা হন। তার মা গিয়েছিলেন কি বলে তীর্থ ভ্রমণে, এবং সেখানেই আগেকার দিনে যা হতো আর কি, তীর্থ ভ্রমণেই বোধহয় কলেরায় অসুস্থ হয়ে তিনি মারা যান। কাজেই ছোটবেলা থেকেই আমার ঠাকুরদা খুব স্নেহাতুর মানুষ ছিলেন, স্নেহের কাঙাল ছিলেন। চাকর বাকরের হাতে মানুষ, বিরাট একান্নবর্তী পরিবার, জমিদার পরিবার, কাজেই অর্থবিত্তের কোনো অভাব ছিল না, কিন্তু চাকর বাকরের হাতে মানুষ, তাদের কাছ থেকে তো স্নেহ খুব একটা পাওয়া যায় না। তারপর কিশোর বয়সে, বোধহয় ম্যাট্রিক পরীক্ষা তখন চলছে, এরকম বয়সে ঠাকুরদার পিতৃবিয়োগ হয়। আর বলা যায় খুব ছোট থেকেই আমার ঠাকুরদা পিতৃমাতৃহীন। কাজেই বুঝতেই পারছেন তার অন্তরটা ছিল খুব স্নেহ কাতর। এরপরে ঠাকুরদা বড় হলেন এবং তার শিক্ষা জীবন অত্যন্ত উজ্জ্বল, যাকে বলা যায় ডিস্টিংগুইশড। তিনি একটু পরবর্তীকালে আমরা এগিয়ে যাই তার জীবনে, তিনি এমএ পরীক্ষায় অঙ্ক নিয়ে তিনি পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং সেখানে উপাচার্য ছিলেন তখন আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় আবার অঙ্কের প্রফেসর, কিন্তু জাদ্রের অঙ্কের প্রফেসর। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের ছাত্র আমার ঠাকুরদা। এইবার আশুতোষ মুখোপাধ্যায় তখন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নতি তার হাত দিয়ে হয়েছে, আশুতোষের হাত দিয়ে। এর মধ্যে একটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি এমএ তে বাংলা, মানে বলা ভালো বাংলায় এমএ পরীক্ষার তিনি ব্যবস্থা করলেন। সেটা অনেক কাঠখড় পুড়িয়ে, কারণ ইংরেজ আমল, বাংলায় এমএ কোর্স চালু করতে ইংরেজ কর্তৃপক্ষ খুব একটা রাজি ছিলেন না। তো অনেক কাঠখড় পুড়িয়ে তার সেই বিশাল দেহ ছিল, বিশাল ব্যক্তিত্ব ছিল আশুতোষের, তিনি বাংলায় এমএ এর ব্যবস্থা করলেন। এবার যখন বাংলায় এমএ করার অনুমতি এলো কর্তৃপক্ষের কাছ থেকে, তার বোধহয় মাস 6 মধ্যে পরীক্ষার সময়, বাংলায় এমএ এর পরীক্ষা প্রথম। এইবার পরীক্ষায় যদি ছাত্র দেখানো না যায়, তাহলে কর্তৃপক্ষ হয়তো ওই কারণ দেখিয়ে, ওই অজুহাত দেখিয়ে ওই এমএ কোর্সটাকে বন্ধ করে দিতে পারে। সুতরাং
আশুতোষ মুখোপাধ্যায়ের কাজ হলো ওই 6 মাসের মধ্যে ছাত্র তৈরি করে বাংলায় এমএ দেওয়ান। এটা তো কঠিন কাজ, 6 মাসে তো নতুন ছাত্র কিভাবে এম এর জন্য তৈরি করবেন। তখন তিনি যারা অন্যান্য বিষয়ে এম এর জন্য তৈরি হচ্ছেন তাদের মধ্যে ভালো ভালো ক্রিম, ভালো ভালো ছাত্রদের তিনি বললেন যে তোমাদের বাংলায় এম এ দিতে হবে। তার মধ্যে আমার ঠাকুরদাও একজন। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে ছাত্র তুলে তুলে নিয়ে এসে আশুতোষ মুখোপাধ্যায় বাংলায় এম এ দেওয়ানোর ব্যবস্থা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এম এর প্রথম ছাত্র বা ছাত্র দল, তাদের অন্যতম আমার ঠাকুরদা। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। এবং ঠাকুরদা তার মেধার জোরে সেবার বাংলায় ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন, দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এইভাবে ঠাকুরদা অঙ্ক থেকে বাংলায় চলে এলেন। এও হয়তো পরম পিতারই লীলা, তার কারণ অঙ্ক দিয়ে তো ঠাকুরের জীবনী লেখানো যাবে না, হয়তো সেই জন্যই। যাই হোক, এরপরে এম এ পাশ করার পরে ঠাকুরদা বিএল অর্থাৎ ব্যাচেলার্স অব ল সেইটি উত্তীর্ণ হলেন, এবং পরবর্তীকালে ময়মনসিংহ জজ কোর্টে তিনি ওকালতি শুরু করলেন। ওকালতি পেশাতেও আমার ঠাকুরদা অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন, এবং তার অগাধ প্রতিপত্তি বা প্রসার ইত্যাদি হয়েছিল, এবং প্রচুর আয় উপার্জন তিনি করতেন। এদিকে ঠাকুরদার মনে ছোটবেলা থেকেই যেমন একদিকে স্নেহের কাঙাল ছিলেন, আরেকদিকে ঈশ্বরকে কি করে পাওয়া যায়, ভগবানকে কি করে লাভ করা যায়, এই একটা বাসনা, উদগ্র বাসনা তার ছিল। আমাদের দেশের বাড়িতে বিগ্রহ দেবতা রাধা মদন মোহন প্রতিষ্ঠিত ছিল, দোল দুর্গোৎসব হতো আমাদের বাড়িতে। এই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে আমার ঠাকুরদা অত্যন্ত উৎসাহী একজন অংশগ্রহণকারী এবং ছিলেন। এবং শুনেছি যে ওই গৃহদেবতার কাছে তিনি দরজা বন্ধ করে মন্দিরে ঘন্টার পর ঘন্টা কাটাতেন, তারপর যখন বেরিয়ে আসতেন তার চোখ দুটো লাল, মানে কেঁদেছেন তিনি। কেঁদে তার প্রার্থনা, ঈশ্বরকে আমি কি করে পাব। কাজে এই একটা ঈশ্বরের জন্য আকুতি, আর এই জগৎ সংসারে স্নেহের জন্য আকুলতা, এই দুটো আমার ঠাকুরদার অন্তরের খবর, এটা জানতে হবে। এইবার যখন তিনি ওকালতি করছেন, ঈশ্বরকে পেতে গেলে দীক্ষা নিতে হয়। সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া সবচেয়ে ভালো, কিন্তু সদ্গুরুর সন্ধান পাবো কি করে? আর যদি নাই পাওয়া যায় সদ্গুরুর সন্ধান, তাহলে সেকেন্ড বেস্ট হিসেবে কুলগুরুর কাছে দীক্ষা, তখনকার দিনে ছিল। তো কুলগুরুর কাছে দীক্ষা, আমাদের যিনি কুলগুরু ছিলেন তিনি অত্যন্ত উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর গুরু, তার কাছে দীক্ষার ব্যবস্থা আমার ঠাকুরদা করে নিলেন। দীক্ষার দিন স্থির হয়ে গেল, তার সমস্ত আয়োজন চলতে লাগলো। আমার ঠাকুরদা বললেন যে আমি একটু শহরে, মানে ময়মনসিংহ শহরে গিয়ে কোর্টের কিছু কাজ সেরে আমি আসব দেশের বাড়িতে, বনে মানে গ্রামের বাড়িতে এসে আমি দীক্ষা নেব। এইবার ঠাকুরদা একদিন জজ কোর্টে গেছেন, গিয়ে তার
যে লাইব্রেরি, সেখানে তার বসার যে জায়গা, সেই বসার জায়গায় তিনি বসেছেন এবং বসে গল্পগুজব করছেন অন্যান্য উকিল বাবুদের সঙ্গে। সামনে ওই টেবিলে একটা চিরকুট পড়েছিল। তো চিরকুটটা বেখেয়ালি হাতে নিয়ে দলাই মলাই করতে করতে দুমড়ে মুচড়ে চিরকুটটা এক সময় তিনি ডাস্টবিনে ফেলে দিলেন। তারপর কোর্টে গিয়ে তার কেস যা ছিল সেগুলো সব সমাধা করে আবার এসে তার নিজের জায়গায় বসলেন এবং বসে কিছুক্ষণের মধ্যে কেন জানি ঠাকুরদা ওই ডাস্টবিন থেকে ওই চিরকুটটা আবার তুলে নিলেন এবং তুলে নিয়ে ওই দোমড়ানো মোচড়ানো চিরকুট ওটা পেতে ভালো করে খুলে তিনি পড়ে দেখলেন সেই চিরকুটটা হচ্ছে একটা নোটিশ জাতীয় নোটিশ। মানে লেখা আছে যে বিকেল বেলায়, ওই দিনই বিকেল বেলায় স্থানীয় দুর্গাবাড়িতে একটি ধর্মসভা হবে এবং সেখানে বক্তব্য রাখবেন হিমায়তপুর পাবনার সৎসঙ্গের প্রচারক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। দাদুর মনে হলো সবসময় তো একটা ধর্মভাব তো ভেতরে ছিলই, ঈশ্বরের সন্ধান তার জন্য উদ্বিগ্ন ছিলেন। দাদু সেখানে তার বন্ধু একজন প্রিয়নাথ সেন, তাকে নিয়ে তিনি গেলেন। সেখানে শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যিনি শ্রী ঠাকুরের প্রথম ঋত্বিক বা প্রথম ঋত্বিকদের মধ্যে একজন, ঋত্বিক প্রবর পরম ভক্ত ত্রৈলোক্যনাথ, তিনি বক্তৃতা করলেন এবং তার বক্তৃতাটা একটু মানে আউট অফ দি বক্স, যাকে অর্থাৎ রান অফ দ্য মিল ধর্ম সম্পর্কে যা যা শোনা যায় ঠিক সেরকম না। হবেই, ঠাকুরের কথা বলছেন, ঠাকুর ধর্মকে যেভাবে উপস্থাপন করেছেন বৈজ্ঞানিক ভাবে, বাস্তব ভাবে, সেগুলি তো আমরা অন্যত্র কোথাও শুনতে পাই না, সেগুলি শোনা গেল। এবং সেখানে তিনি একটি কথা বললেন যে এটা শাস্ত্রেরই কথা, উত্তম ব্রহ্ম সদ্ভাব, আমার পুরো শ্লোকটা এই মুহূর্তে মনে পড়ছে না, মানে এর মূল কথা হচ্ছে যে ব্রহ্মের সঙ্গে যোগ যুক্তিটা হচ্ছে উত্তম, আর ধ্যান ও ভাবস্তু মধ্যম, ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যে যোগ সেটা হচ্ছে মধ্যম, ধ্যানটা হলো মধ্যম। স্তুতি আর জপ এটা হচ্ছে অধম। স্তুতি আর জপের মাধ্যমে আমরা যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অধম, আর বাহ্য পূজা হচ্ছে অধমাধম। বাহ্য পূজা মানে আমরা যে পূজা অর্চনার যে আচার আচরণ করি সেগুলি হচ্ছে অধমাধম। তার মানে মূল কথা হচ্ছে যে যদি তুমি ব্রহ্মের সঙ্গে একদম সরাসরি যুক্ত হতে পারো সেটাই উত্তম, এ বিষয়ে তো সত্যি কোনো সন্দেহ নেই। এই কথাটা শুনে আমার ঠাকুরদার মনে হলো তাহলে কি ইনি সদ্গুরু, কোন সদ্গুরুর সন্ধান জানেন? কারণ ব্রহ্মের সঙ্গে সরাসরি যোগ এই একমাত্র সদ্গুরুই করে দিতে পারে, আর কোনো গুরু পারে না। যখন বক্তৃতা শেষ হলো আমার ঠাকুরদা সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কাছে গিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। তখন ত্রৈলোক্যদা ঠাকুরদাকে 3টে বই দিয়ে বললেন, আপনি এই বইগুলি পড়ুন, তাহলেই আপনি সউত্তর পেয়ে যাবেন। বইগুলো হলো পুণ্যপুঁথি, সত্যানুসরণ এবং অমেয়বাণী। বই 3টি নিয়ে বাড়িতে এসে প্রায় এক রাতের মধ্যে আমার ঠাকুরদা পড়া শেষ করলেন এবং যেই পড়া শেষ করলেন ঠাকুরদার মধ্যে আর কোনো সংশয় রইল না। আমি পেয়েছি পথ, লোভিয়াছি পথ। সেই পথ কি?
পথটি হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ইনি আমার সদ্গুরু। এ বিষয়ে আমার ঠাকুরদার আর কোনো প্রশ্ন রইল না। আমার ঠাকুরদার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের যে লীলা সম্পর্ক, তার সবচেয়ে বড় যদি কোনো বৈশিষ্ট্য আমাকে বলতে বলেন, তা হলো এই নিষ্প্রশ্নতা। আমাদের সবার মনেই তো প্রশ্ন থাকে। প্রশ্নটা ভালো, জানার জন্য প্রশ্ন দরকার, কিন্তু একটা 100% নির্ভরতা যখন চলে আসে কারো মধ্যে, তার আর কোনো প্রশ্ন থাকে না। ঠাকুরকে একবার আমার ঠাকুরদা বলেছিলেন, আমি আপনার সম্পর্কে প্রশ্ন শূন্য। তখন ঠাকুর আকুল হয়ে বলেছিলেন, তাহলে কি আমার পতাকা উঠবে না? অর্থাৎ এই রকম প্রশ্ন শূন্য মানুষেরই তো দরকার, যারা বিনা বিচারে, বিনা ওজরে, বিনা আপত্তিতে তিনি যা বলেন সেইটা করতে পারবে। সেইটা যখন আমরা করতে পারবো, বা যে যতটুকু সেই রকম করতে পারবো, সে ততটুকু তার পতাকা আমরা তুলতে পারব। তো যাই হোক, এইদিকে আমরা বলেছি আগেই যে তার কুলগুরুর কাছে দীক্ষার সমস্ত নির্ঘণ্ট তৈরি। তিনি এদিকে পেয়ে গেলেন সদ্গুরুর সন্ধান। সঙ্গে সঙ্গে তিনি কুলগুরুকে জানালেন, এবং কুলগুরু, দেখুন আগেকার দিনে কুলগুরু এক একজন কত মহান ব্যক্তিত্ব ছিল। তিনি বললেন, তুমি যদি সদ্গুরুর সন্ধান পেয়ে থাকো, তার থেকে ভালো আর কিছু হতে পারে না, তুমি তাঁরই দীক্ষা গ্রহণ করো। শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কাছে আমার ঠাকুরদা, আমার ঠাকুরমা দুজনে একসঙ্গে দীক্ষিত হলেন শ্রী শ্রী ঠাকুরের সৎনামে। এবং এই যে ঠাকুরদা এবং ঠাকুরমা একসঙ্গে দীক্ষিত হলেন, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তার কারণ এর পরবর্তী সারাটা জীবন এই দুটি মানুষ, ঠাকুরদা এবং ঠাকুরমা, একেবারে এক হয়ে, যেন এক দেহ, এক মন, এক প্রাণ হয়ে ঠাকুর সেবা করে গিয়েছে। তারা দুজনেই একসঙ্গে দীক্ষা দিলেন। এবং আমার বাবার বয়স তখন 6 মাস মতো হবে, একদম শিশু। তো যাই হোক, এই দীক্ষা নেবার পরই ঠাকুরদার মন আর উতলা হয়ে গেছে যে কবে ঠাকুরকে দেখতে যাব। ইতিমধ্যে ময়মনসিংহ শহরে শ্রী শ্রী ঠাকুরের জননী দেবী মাতা মনমোহিনী দেবী, তিনি এসেছিলেন তাঁরই এক আত্মীয়ার বাড়িতে, গোলকপুরের জমিদার রানীমা অমৃত সুন্দরী বোধহয় নাম, তার বাড়িতে। তিনি হচ্ছেন জননী দেবীর পিসিমা। এই খবর পেয়ে আমার ঠাকুরদা ঠাকুরমা কোলে আমার পিতৃদেব শিশু, তাকে নিয়ে জননী দেবীর সঙ্গে দেখা করলেন। সেখানে কথাবার্তার পরে আমার ঠাকুরদা বললেন যে আমরা গিয়ে আশ্রমে আমাদের বাকি জীবনটা থাকতে চাই। তখন জননী দেবী বললেন, তোদের কোলে কচি শিশু, ওখানে খুব কষ্ট করে থাকতে হয়। আমি বলি কি, এই শিশু আর একটু বড় হোক, তারপর তোরা যাবি। কতখানি প্র্যাকটিক্যাল দেখুন, মায়ের কথা বলছি। আমি গিয়ে অনুকূলকে তোদের কথা বলব। ইতিমধ্যে পৌষ মাস, বড়দিনের ছুটি পড়েছে কোর্টে। আমার ঠাকুরদা একাই চলে গেলেন পাবনা হিমায়তপুর আশ্রম, এবং সেখানে ঠাকুরের সঙ্গে এই পুরো বড়দিনের যে কদিন ছুটি, এই ছুটিটা কাটালেন। আসার দিন ফিরে আসতে হবে, কোর্ট খুলে যাচ্ছে। আসার দিন ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন, একদম নিকটে
মানে বিদায় জানিয়ে আসবে। ঠাকুর আমার ঠাকুরদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ঠাকুরদাও ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। এই তাকিয়ে থাকতে থাকতে ঠাকুরদার কি হলো, তার মনে হলো, তিনি লিখছেন, পরে লিখে গেছেন, যে মনে হলো যেন ইনি আমার জন্ম জন্মান্তরের বন্ধু, ইনি আমার চির সাথী। এবং এই ভাবনাটা তার চোখে জল হয়ে বেরিয়ে এলো এবং তিনি রুদ্ধমান অবস্থায় সংজ্ঞা হারান। ওই চোখে চোখে দেখা কি যে করে দিয়ে গেল আমার ঠাকুরদার সত্তায়। পাশেই ছিলেন মহারাজ অনন্তনাথ, তিনি তাড়াতাড়ি আমার ঠাকুরদাকে ধরে শুশ্রূষা করে তাকে আবার জ্ঞান ফিরিয়ে আনলেন। তখন ঠাকুর বললেন, এবার যান, তাড়াতাড়ি চলে আসবেন। কথাটা লক্ষ্য করুন, চলে আসবেন। আমরা সাধারণত আবার আসবেন এইটাই বলি, এবার যান আবার আসবেন। ঠাকুর বললেন চলে আসবেন। চলে আসা মানে একেবারে চলে আসা, আর ফিরে না যাওয়া। দাদু ফিরে এলেন এবং তারপরেই ওই তার যে কেসগুলো তার ছিল সেগুলো তার বন্ধু ওই প্রিয়নাথ সেন তার হাতে সব বুঝিয়ে দিয়ে সমস্ত কিছু, তার রুজি রোজগার, তার জমিদারি, তার আত্মীয় স্বজন পরিজন, যত কি বলে তার যা অর্থবিত্ত সব ত্যাগ করে তিনি চলে এলেন। এবং আসার সময় আমার ঠাকুরমাকে বললেন যে আমাদের সন্তান এখনো অত্যন্ত ছোট, তুমি ওকে নিয়ে সংসারে থাকো। তখন ঠাকুরমা বললেন যে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সীতা কি রাজপ্রাসাদে ছিলেন? কাজেই আমার ঠাকুরদা ঠাকুরমা তাদের কোলে কচি শিশু, তখন তার বয়স 1 বছর 3 মাস। রজত বরণ দত্ত রায় আমার পিতৃদেব, এই 3টি প্রাণী, এই 3টি সত্তা চলে এলেন ঠাকুরের আশ্রমে। বাজিতপুর ঘাট, সেখানে তাদের নৌকো ভিড়ল এবং তারা সেখান থেকে আশ্রমে এসে উপস্থিত হলেন। এই গেল মোটামুটি ভাবে আমার ঠাকুরদার আশ্রমে আসা। আশ্রমে আসার পর তখন হচ্ছে আশ্রমের আদি যুগ, অর্থাৎ মাত্র শুরু হচ্ছে আশ্রম গঠন। 1330 বঙ্গাব্দ, অর্থাৎ ঠিক 100 বছর আগে। এখন তো 1429, পৌষ মাঘ আসছে, আর কদিন বাদই 1430 হবে। আমার ঠাকুরদা গিয়েছিলেন 1330 বঙ্গাব্দের ফাল্গুন মাসে, অর্থাৎ ঠিক 100 বছর পূর্ণ হলো বা পূর্ণ হতে চলেছে। এটা আমার জীবনে, আমাদের পরিবারের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ 100 বছর। তো বলছিলাম যে তখন আশ্রম মাত্র তৈরি হচ্ছে। ঠাকুর বাড়ি তখনও বলা হতো ঠাকুর বাড়ি, সৎসঙ্গ আশ্রম কিন্তু বলা হতো না, কারণ ঠাকুরের ভিটেতেই তো, এবং ভিটের আশেপাশের জমি নিয়েই আশ্রম শুরু হয়েছিল এবং তারপর আস্তে আস্তে বেড়েছিল। তো কাজেই আশ্রমের যে যে কর্ম প্রতিষ্ঠান যে তৈরি হয়েছে সেগুলো সবই আমার ঠাকুরদার চোখের সামনে তো বটেই, এবং তাদের হাতে কলমে। হাতে কলমে কেন? কারণ তখন ধরুন এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র যে তৈরি হয়েছে তার প্রতিটা ইট, সেটা কিন্তু সৎসঙ্গীরাই ইটগুলো কেটেছে। ওই পদ্মার চরে মাটি ছেনে এবং ইট তৈরি করা, এগুলো যেমন নেতাজি সুভাষচন্দ্রের জননী দেবী প্রভাবতী দেবী এবং আরো অসংখ্য ভক্তগণ
ভক্ত জনসাধারণ সেগুলোতে হাত লাগিয়েছেন। আমার ঠাকুরদাও কেটেছেন, আমার ঠাকুরমাও ইট কেটেছেন, এবং সারা রাত ডে লাইট জেলে এই ইট কাটার মহোৎসব চলত। ঠাকুর বসে থাকতেন, আবার ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী তিনি একটা বড় গামলায় অনেক কিছু, মানে ডাল, ভাত, সবজি ইত্যাদি যা জোটে সবগুলো মেখে এক একটা দলা এক একজন সৎসঙ্গী, মানে যারা ওই ইট কাটছেন পুরুষ মহিলা, সেই সবার হাতে তুলে দিতেন। এইভাবে ইট কেটেছেন তারা। কাজেই এই ইটগুলো দিয়েই কিন্তু এই এত এত কর্ম প্রতিষ্ঠান, কেমিক্যাল ওয়ার্কস, তপোবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, আরো কত, এগুলো সব তৈরি হয়েছে। কাজে এই যে কর্মকেন্দ্রগুলো, এগুলো একদিকে যেমন শ্রী শ্রী ঠাকুরের অপার মহিমা সেগুলি বহন করছে, আরেকদিকে তার ভক্তদের বহু ঘাম, বহু শ্রম, বহু ভক্তি, সেগুলি কি বলে স্মৃতি বহন করছে। এই জন্য আজ যখন পাবনা হিমায়তপুরে গিয়ে এই সব বিল্ডিং গুলোর ভগ্ন দশা দেখি, তখন বুকে খুব ব্যথা লাগে। একদিকে ঠাকুরের মহিমা, আরেকদিকে ভক্তদের পবিত্র স্মৃতি, সবই যেন ভেঙে পড়ছে। এগুলিকে আমাদের এগিয়ে এসে আবার তুলে ধরা দরকার, অন্তত স্মৃতি চিহ্ন হিসেবে। এগুলো তো একটা জাতির, বাংলাদেশ রাষ্ট্রের, সমগ্র মানব জাতির এক একটা অত্যন্ত মূল্যবান ঐতিহ্য। সেই ঐতিহ্য রক্ষার দায়িত্ব কিন্তু প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি জাতির, প্রতিটি সরকারের, প্রতিটি মানুষের। এটা আধুনিক যে সভ্যতা, তার সনদেই এটা লেখা আছে যে ঐতিহ্যকে রক্ষা করতে হবে। যাই হোক, আমি অন্য একটু ভাবালুতায় চলে গিয়েছি হয়তো। তো তখন হচ্ছে এই সৎসঙ্গের আদি যুগ। তখন একবেলা আহার জোটে না, এবং জননী মনমোহিনী দেবী তিনি আশেপাশের গ্রাম, এই কাশীপুর, প্রতাপপুর, নাজিরপুর ইত্যাদি আশেপাশের গ্রাম এবং হিমায়তপুর তো বটেই, থেকে তিনি ভিক্ষা করে মাথায় করে নিয়ে আসতেন যা জোটে, চাল, ডাল, সবজি, এগুলো এনে একসঙ্গে একটা লাপসি তৈরি করা হতো। এবং সেই লাপসি তৈরি হলে আনন্দবাজারে ঘন্টা পড়তো, হয়তো সেটা সন্ধ্যা হয়ে গেলে, এবং সেই ঘন্টা শুনলেই আশ্রমবাসীরা আনন্দে সেই আনন্দবাজারে এসে হাজির হতেন, এবং ওই একবেলার লাপসি খেয়ে তাদের মধ্যে হাজার হস্তির শক্তি, সেটা তো আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি। কারণ তখন এমন কাজের জোয়ার এসেছিল যে এক এক রাতে এক একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। হয়তো আগের দিন দেখা গেল যে একটা মাঠ, পরের দিন দেখা যাচ্ছে সেই মাঠে কনস্ট্রাকশন হয়ে গেছে ছাদ পর্যন্ত। এই রকমের কাজের গতি এবং তীব্রতা, সেগুলো সবই কিন্তু ওই একবেলা লাপসি খেয়ে। এবং আমার বাবার কাছে শুনেছি যে যেদিন কারো পাতে একটা শুকনো লঙ্কা পড়তো, সেদিন তার মহোৎসব। আর কিছু আশা কারো ছিল না। আশা করবেনই বা কি, আশাতিরিক্ত পরম পিতার আশিস তারা পেয়ে বুঁদ হয়ে থাকতেন। এইরকম আশ্রমের অবস্থা। সেই আশ্রমে থাকার কষ্ট সাংঘাতিক। আমার ঠাকুরদা ঠাকুরমা বোধহয় 10-12 বার
তাদের ঘর পরিবর্তন করতে হয়েছে। কারণ তখন তো ঘর বলতে কিছু নেই, আস্তে আস্তে গড়ে উঠছে, এবং যত আশ্রমিকের সংখ্যা বাড়ছে সেই হিসেবে সমস্ত কিছু গড়ে উঠছে। কাজেই তখন কোনো থাকার ঠিক ঠিকানা এগুলো ছিল না, এবং এমন এক একটি ঘরে অনেক সময় থাকতে হয়েছে যেগুলি ঘরও পদবাচ্য নয়, মানে আর যাই হোক ঘর নয়। কেমন? যেমন একটি ঘরে, সেখানে ঠাকুরও এসেছেন, সেই ঘরে একটি ঘরে একটা বট গাছ, সেটা ওই ঘরের চাল ভেদ করে উঠে গেছে উপরে। ফলত বর্ষার সময় বৃষ্টি পড়ে, আবার যখন ঝড় ওঠে তখন ওই বট গাছটা এমন দোলে যে সব ঘরটা, পুরো ঘরটা দুলতে থাকে। এবং আমার ঠাকুরদা অনেকদিনই ঘরে থাকতেন না, তার ঠাকুরের কাজে তিনি আজকে এখানে কালকে সেখানে প্রচার কাজে তিনি তো বেরিয়ে যেতেন। ঠাকুরমা আর আমার ওই তার শিশু পুত্র, আমার পিতৃদেব, তারা থাকতেন। ঠাকুরমা তখন ওই ছোট ছেলেকে কোলে নিয়ে দরজার খিল ধরে দাঁড়িয়ে ঠাকুরের নাম করতেন। যদি ঝড়ে ঘরটা ভেঙে পড়ে তখন যেন শিশুকে নিয়ে বেরিয়ে যেতে পারেন, নাহলে তো মৃত্যু অনিবার্য। এইরকম ঘরে তাদের থাকা, যদিও তাদের অভ্যাস কিরকম, তারা জমিদার বাড়ির মানুষ, অত্যন্ত সুখে তাদের জীবন ধারণের অভ্যাস। এবং আমার ঠাকুরমাও খুব বড় জমিদার ঘরেরই মেয়ে ছিলেন, এবং জমিদার ঘরের গৃহিণী হয়েছে। এইরকম থাকা, পরিধানের বস্ত্র, কারণ তাদের তো আর কোনো আয় উপায় ছিল না। তখনকার দিনে অ্যালাওয়েন্সের প্রথা ছিল না, ঠাকুরের কাছ থেকে অ্যালাওয়েন্স নেওয়া বা মাসোহারা নেওয়া এসবের বালাই ছিল না। আমার ঠাকুরদা জীবনে কোনোদিন নেননি। শেষ জীবনে দেওঘরে এসে ঠাকুর একবার জোর করে অ্যালাওয়েন্স দিয়েছিলেন আমার ঠাকুরদা। ঠাকুরদা তখন বলছেন যে, ঠাকুর, সারা জীবন আমি অ্যালাওয়েন্স নেইনি, এখন তো আমার ছেলে রজত, সে প্রফেসরি করে, সে প্রতিষ্ঠিত, সেই আমাকে টাকা পাঠায়, আমি আর এখন অ্যালাওয়েন্স নিতে বলবেন না। তখন ঠাকুর বলেছিলেন, আমি যদি খুশি হই আপনি নিলে, তাও নেবেন না? তখন বাধ্য হয়ে নিয়েছিলেন। তো যাই হোক, সেটা অন্য কথা। এগুলো হচ্ছে লীলা। কি লীলা? এসব লীলার কিন্তু অর্থ আমি বলতে পারবো না। কেন ঠাকুর শেষ জীবনে এসে আবার দিলেন অ্যালাওয়েন্স, বাধ্য করলেন অ্যালাওয়েন্স নিতে, এ আমি বলতে পারি। আচ্ছা, তো কাজেই আয় উপায় বলে তো কিছু নেই। কাজেই তাদের পরিধানের বস্ত্রের অভাব। কিরকম অভাব? আমার ঠাকুরদার আমার ঠাকুরমার দুটি কাপড় ছিল, একটি একটু ভালো, সেটি তিনি রেখে দিতেন, ঠাকুরের কাছে যাওয়ার সময় পরে যেতেন। কারণ ঠাকুর বলতেন যে, তোরা পুরনো কাপড় পর, ছেঁড়া কাপড় পর, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু ময়লা কাপড় পরবি না। তো ঠাকুরমা ওই একটি কাপড় ভালোভাবে রেখে দিতেন। আর একটি কাপড়, সেটিও বহু ছিন্ন হয়ে গেছে, সেটি পরে তিনি বাড়িতে কাজকর্ম করতেন, সংসারের কাজকর্ম, এবং স্নান করতেন। স্নান করে ওই গায়েই ওই ভিজা কাপড় শুকিয়ে দিতেন। এই হচ্ছে ঠাকুর। আর একটা ধুতি অর্ধেক পরতেন ঠাকুরদা, আর অর্ধেক পরতেন বাবা। এইভাবে তাদের জীবন। কিন্তু মনে করবেন না যে খুব দুঃখের জীবন ছিল। পরম সুখের, পরম আহ্লাদের, পরম আনন্দের এবং পরম শান্তির জীবন তারা কিন্তু উপভোগ করে গিয়েছে। যাই হোক, ঠাকুরের আশ্রমে যে বিচিত্র কর্ম
যে উৎসাহনা, তার অনেক কিছুর সঙ্গে ঠাকুরদের যুক্ত হয়েছেন। যেমন ঠাকুরের আদেশে যখন ফিলান্থ্রপি অফিস তৈরি হলো, সেই ফিলান্থ্রপির দায়িত্ব ঠাকুর আমার ঠাকুরদাকে দিলেন, এবং তখন শশধর কর্মকার আর ভবানী সাহা আর আমার ঠাকুরদা, এই তিনজন তখন ফিলান্থ্রপি অফিসে কাজ করতেন। সেখানেও একটা কথা বলে রাখি, আমার ঠাকুরদার হিসেব আমার ঠাকুর খুব পছন্দ করতেন, এবং অনেককে ডেকে ডেকে তিনি দেখাতেন যে দেখুন ব্রজগোপালরা যেভাবে হিসেব লেখে, এইভাবে আপনারা হিসেব রাখবেন। এই হিসেব রাখার বিষয়ে একটা কথা বলি। ঠাকুর বলতেন যে ফিলান্থ্রপি থেকে যখন আপনারা কিছু নিয়ে যান, প্রচারের কাজে হয়তো গেলেন, যাবার সময় ফিলান্থ্রপি থেকে কিছু টাকা নিলেন, এবং তারপর আবার যখন প্রচার থেকে ফিরে এলেন, তখন তো হিসেব দিতে হবে। সেটা একেবারে নিখুঁত হিসেব যেন, এবং বলতেন আপনারা যদি একটা বিড়িও খান সেটাও কিন্তু হিসেবে রাখবেন। কাজে হিসেব সম্পর্কে ঠাকুর খুব হিসেবই ছিলেন। আমার ঠাকুরদা খুব সুন্দর হিসেব রাখতে পারতেন। কাজে ফিলান্থ্রপিতে ঠাকুর যে আমার ঠাকুরদাকে দায়িত্ব দিলেন, তার পেছনে হয়তো এটা একটা কারণ ছিল। তারপরে আরেকটা অনেকেই জানেন না যে সেন্ট্রাল অফিস বলে একটা অফিস ছিল। সেখানে মূলত ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের বিভিন্ন কাজ হতো। সেখানে আমার ঠাকুরদা কিছুদিন ছিলেন, এবং তখন নানা প্রসঙ্গে গ্রন্থটির প্রেস কপি তৈরি হচ্ছে। তো সেই প্রেস কপি দেখে, আমার ঠাকুরদার হাতে লেখা সেই প্রেস কপি দেখেও ঠাকুর খুব প্রশংসা করেছিল, কারণ ঠাকুরদার হাতের লেখা ছিল অত্যন্ত ভালো, অত্যন্ত মানে সুন্দর এক হাতের লেখা। সেইটাও আমার ঠাকুরদার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আর প্রচার কার্যে আমার ঠাকুরদা যেমন বোম্বে গিয়েছেন পশ্চিমে, আবার পূর্বে বার্মাতে গিয়েছেন। সারা ভারতে বহু স্থানে আমার ঠাকুরদা কিন্তু চষে বেরিয়েছেন। যেমন বোম্বেতে গিয়ে তিনি মহাত্মা গান্ধীর যে আশ্রম, সবরমতী আশ্রম, সেখানে গিয়েছিলেন, এবং সেখানে যখন তিনি খবর পাঠালেন গান্ধীজিকে যে আমি সৎসঙ্গ আশ্রম থেকে এসেছি, গান্ধীজি সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়েছে। তার আগে গান্ধীজি ঠাকুরের সঙ্গে দেখা করে গিয়েছিলেন, এবং আমার ঠাকুরদার কাছে ঠাকুর কেমন আছেন এবং ঠাকুরের মা কেমন আছেন, ঠাকুরের মাকে গান্ধীজি খুব শ্রদ্ধা করতেন। I have never seen such a masterful woman in my life, এই কথা বলেছিলেন গান্ধীজি, মাস্টারফুল ওম্যান। তো এদের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। আর আমাদের বর্মা দেশে যে কজন ঋত্বিক প্রচার কার্যে বিশেষভাবে আত্মনিয়োগ করেছিলেন ঠাকুরের আদেশে, তাদের মধ্যে আমার ঠাকুরদা অন্যতম। এই বর্মা দেশে প্রচারে যাওয়ার প্রসঙ্গে এইবার আসি একটু লীলা প্রসঙ্গের কথা। এগুলি তো সব ঠাকুরের সৎসঙ্গের কাজের কিছু হিসেব অল্প স্বল্প দিলাম। আর একটা কথা শুধু বলা বাকি রইল কাজের মধ্যে, সেটা ঠিক সৎসঙ্গের কাজ নয়, কিন্তু সেটাই দাদুর আমার ঠাকুরদার প্রধান কাজ, সেটা হচ্ছে জীবনী রচনা। সেটা একটু পরে বলছি। এই বর্মা দেশে একবার আমার ঠাকুরদা যাবেন ভোরবেলা, অত্যন্ত খুব ভোরে পাবনা থেকে দুটো বাস ছাড়ে এক ঈশ্বরদী পর্যন্ত। সেই বাস ধরে বাসে করে ঈশ্বরদী গিয়ে, ঈশ্বরদী থেকে কলকাতা, এবং কলকাতা থেকে পরে
বর্মাল এসে যাবে। তো দুটো বাস ছাড়ে, বাস দুটো চলে গেছে। তারপর খবর এলো সৎসঙ্গ আশ্রমে যে ওই দুটো বাসে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। সবাই চিন্তিত হয়ে পড়লেন, কোন বাসটি অ্যাক্সিডেন্ট করলো, আমার ঠাকুরদা ছিলেন কোন বাসে এবং ঠাকুরদার কি হলো, এই নিয়ে আশ্রমের সবাই খুব চিন্তিত এবং বিমর্ষ হয়ে পড়লেন। একদিকে ঠাকুর কাঠের মিস্ত্রির যে মিস্ত্রি খানা, মানে কি বলে এ ছিল, কাঠের কাজ হতো কারখানা, সেইখানে ঠাকুর তার সামনে একটা চেয়ারে বাবলা তলায় বসে আছেন বিমর্ষ মুখে। ঠাকুরের মা, এবার যে কথাগুলো বলছি সে যুগে আশ্রমের পরিচয়টা আপনারা পাবেন। ঠাকুরের মা কাঁদতে কাঁদতে বিছানায় পড়েছেন এবং দরজা দিয়েছেন তার ঘরে। ব্রজগোপালের এরকম হলো কেন, ও কি এমন পাপ করেছে যে ব্রজগোপালের এমন হলো, এই বলে কাঁদছে ঠাকুরের মা। সমগ্র আশ্রমে উনুন ধরেনি সেদিন। ভোরবেলায় ঠাকুরদা চলে গেছে, তারপরে তো উনুন ধরবে, দুপুরের আহার তৈরি হবে। আনন্দবাজার বন্ধ, ঠাকুর বসে আছেন ঠায় এক জায়গায়। এই রকম অবস্থা। আসলে প্রথম বাসটিতে আমার ঠাকুরদা ছিলেন, সেটি বেরিয়ে যাবার পেছনেই ছিল সেকেন্ড বাস, সেইটি ওই একটা শান্টিং ইঞ্জিনে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য আমার ঠাকুরদা বেঁচে গেছে। এইবার ঠাকুরদা তো কলকাতায় চলে গেছেন এবং কলকাতায় গিয়ে আশ্রমের যে কলকাতার বাসা সেখানে উঠেছেন এবং বুঝতে পেরেছেন যে কিছু একটা তো খবর যাবে আশ্রমে এবং সবাই চিন্তিত হবে। তাই একটা চিঠি লিখে তিনি পাঠিয়েছেন। তখনকার দিনে ওই দিনের চিঠি দিনেই চলে আসতো এবং ডেলিভারি হয়ে যেত। আর এদিকে ঠাকুর প্রবোদদাকে পাঠিয়েছেন পাবনা সদর হাসপাতালে, সেখানে দাদুর নাম নেই। টেলিগ্রাম করেছেন কলকাতায়, ঠাকুর যা যা করণীয় নিখুঁত ভাবে করে যাচ্ছে। তারপর বিকেলের দিকে সমস্ত খবর, দাদুর চিঠি এলো, টেলিগ্রামেরও উত্তর এলো যে আমি ঠিক আছি। তখন সবাই হাঁপ ছেড়ে বাঁচে। মা জননী মনমোহিনী দেবী ঘর থেকে বেরিয়ে ঠাকুরকে বলছেন, বুঝলে অনুকূল, আমি জানতাম ব্রজগোপাল এমন মানুষ, তার এরকম হতেই পারে না। ঠাকুর শুধু বললেন, পরম পিতাই বাঁচিয়েছেন। এবং পরবর্তীকালে আমার ঠাকুরমা একদিন গিয়ে ঠাকুরের সামনে, তখন কেউ নেই ঠাকুরের কাছে, ঠাকুর বললেন, আবার বললেন ওই এক কথা, পরম পিতাই বাঁচিয়েছেন। তার মানে ব্রজগোপাল এমন মানুষ, সেটার থেকেও বড় কথা হচ্ছে পরম পিতা বাঁচিয়েছেন। তো কাজে এই হচ্ছে তাদের জীবনের লীলা। তাদের জীবনের লীলা এ বোঝা দায়। যেমন একবার আমার ঠাকুরদা শেভ করতে গিয়ে এই থুতনিতে কতগুলো গুটি গুটি উঠে সেপটিক হয়ে যায়। তখন একটা ইনজেকশন মাজায় কোমরে দেওয়া হয়, সেটি দম্বল বেঁধে ফুলে ওঠে এবং ঠাকুরদা সোজা হয়ে হাঁটতেই পারেন না। এইরকম যখন প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা, এদিকে সেপটিক আর ওদিকে দম্বল বেঁধে শয্যার সাথে। এইবার এমন আশ্রমের যে ডাক্তাররা ছিলেন, মহারাজ, তারপরে গোকুল ডাক্তার, দাড়ি বীরেন্দা, প্যারিদা,
এরা সবাই দেখছেন, নানা ওষুধপত্র দিচ্ছেন ইত্যাদি। তখন মহারাজ বললেন যে এটা ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে। আমার ঠাকুরমাও একদিন ঠাকুরের কাছে আমার ঠাকুরদার সব অবস্থার বর্ণনা দিতে গিয়ে বললেন যে বোধহয় অপারেশন ছাড়া হবে না। এরপরে যখন মহারাজ এসে বললেন অপারেশন করাই ভালো, তখন অপারেশন সঙ্গে সঙ্গে করলেন, এবং তাতে হিতে বিপরীত হয়ে গেল। সে তো হলোই না, কিছু উন্নতি তো হলোই না, আরো কাঁচা জায়গায় অপারেশন করার ফলে আরো বেগতিক হয়ে গেল। এই সময় যখন আর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন ঠাকুরমাকে ঠাকুর বললেন, তুই কইছিলি না অপারেশন করতে হবে? আমার ইচ্ছে ছিল না, সেই জন্যই আমি তো ওদের অপারেশনে মত দিলাম। বোঝুন অবস্থা। যেহেতু ঠাকুরমা একটা ইচ্ছের কথা প্রকাশ করে ফেলেছেন, ঠাকুরমা তার বইতে পরে লিখেছেন যে তার কাছে নিজের ইচ্ছের কথা কখনো নিবেদন করতে নেই। তার ইচ্ছাই আমার ইচ্ছা, আমি পরবর্তী জীবনে আর কোনোদিন আমার ইচ্ছের কথা তাকে বলি। এই কথা যখন আমার ঠাকুরদা শুনলেন যে ঠাকুরের অমতে তার এই অপারেশন হয়েছে, চিকিৎসা চলছে, তখন তিনি বললেন, আমি ঠাকুরের কাছে যাব, কথা বলবো এবং বুঝে আসব, তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। ঠাকুর তখন থাকতেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে। তার তখন পায়ে একটা ইয়ে হয়েছিল, মানে হাড় ঢুকে খুব কষ্ট পাচ্ছিলেন, তিনি হাঁটা চলা ভালোভাবে করতে পারতেন। তো একটা ট্রলি জোগাড় হলো, হেম গোবিন্দদা আমার ঠাকুরদাকে ট্রলিতে করে বসিয়ে বিশ্ববিজ্ঞান কেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে তখন ভক্ত সমাগম এবং জননী মনমোহিনী দেবী, কেষ্টদা প্রমুখরা আছে। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরদা বললেন, শুনলাম তোমার এখন তুমি হয়ে গেছে। ঠাকুরদাও আপনি বলতেন, ঠাকুরও ঠাকুরদাকে আপনি বলতেন। শুনলাম তোমার অমতে আমার চিকিৎসা হচ্ছে, এটা হয় কেন? পরিষ্কার চার্জ করলেন। ঠাকুর বললেন, আমি তো ভোটে চলি। সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলেন আমার ঠাকুর। ভোট? আমি কি ভোট দেখে এখানে এসেছি, নাকি তোমাকে দেখে এখানে এসেছি? তখন জননী মনমোহিনী দেবী তিনি বলছেন, তুই দেখিস না এই অনুকূল কত কষ্ট পাচ্ছে? তখন ঠাকুরদা বলছেন, অনুকূল অনুকূল সে ভগবান, আমি অনুকূল নই। তবে আমি আমার কর্মফল ভোগ করতে আমি রাজি আছি, কিন্তু আমি শুনলাম ঠাকুরের অমতে এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে, সেটা কেন? ঠাকুর তখন ঠাকুরমাকে বলছেন, যা যা যা, নিয়ে যা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। এবারে ঠাকুরমা ঠাকুরদাকে নিয়ে এসে শুইয়ে দিলেন। ঠাকুরদা পরে ঠাকুরমাকে বলছেন, পরম পিতার আসন তৈরি গেছে, ও যেমন ভাবে সরল আবদার করলো, তাতে পরম পিতার আসন তৈরি